মধ্যে তোমাদের নেক্সট দিনের ওই কোনির ওই নোটটা দিয়ে দেবো লাইনগুলোর। দেখো আজকে আমাদের 5 থেকে হবে। 5-এ বলছে যে রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা, 25 জন প্রতিযোগী। তাহলে রবীন্দ্র সরোবরে যে সাঁতার প্রতিযোগিতা হয়েছিল সেখানে কতজন প্রতিযোগী ছিল? দেখো 22টা ছেলে আর 3টে মেয়ে। এটা যদি মার্ক করা যেত না খুব ভালো হতো। পিডিএফ এ একটা সমস্যা হয়, সেটা হলো মার্ক করা যায় না। আচ্ছা যাই হোক, হ্যাঁ, যেটা হচ্ছে যে টোটাল হচ্ছে 25 জন প্রতিযোগী, যেখানে 22টি ছেলে এবং 3টি মেয়ে। স্টার্টিং পয়েন্টে ভিড়, মানে স্টার্টিং প্রতিযোগীরা তেল মাখায় ব্যস্ত। উদ্যোক্তা কে? উদ্যোক্তা না ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে ক্ষিতীশ প্রতিযোগিতার রেফারি অব দ্য কোর্স। সাঁতারুদের সঙ্গে সঙ্গে যাবে নৌকোয়। স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে সে আর ভেলো নৌকোয় বসে। আচ্ছা, তার মানে আমরা এর ভেলোর কথা আমরা কিন্তু দেখছি যে ভেলো প্রথম থেকেই ক্ষিতীশের সঙ্গে রয়েছে। আচ্ছা, এবার এখানে খিদ্দা কে জিতবে বলো তো? সুবীরই মনে হচ্ছে। সুবীরের নামা অন্যায় হয়েছে, এসব কম্পিটিশনে নামীদের থাকা উচিত নয়। ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে। যা বলেছো, তবে বেশিরভাগই আনকোড়া দেখছি। এই লাইনটা নিচে দাগ দাও, তবে বেশিরভাগই আনকোড়া দেখছি। এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা তুলে প্রশ্ন আসে। আচ্ছা, এটা ভেলো বলছে। ভেলো শাড়ি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে করতে বলল, ওই লাল কস্টিউম পরা মেয়েটা কে বলো তো? কখনো তো দেখিনি। এত দূর থেকে ক্ষিতীশ পুরু লেন্সের মধ্যে দিয়ে সাদা টুপি মাথায় লাল রঙে মোড়া তুষার ধবল একটি দেহ মাত্র দেখতে পেল। এই যে তুষার ধবল, এটা লক্ষ্য করে দেখো, আমরা সমাজ যখন পড়ি তখন এই সাধারণত এই শব্দটা দেখে থাকি। ঠিক আছে, কোথায় দেখি না? ওই উপমিত আর উপমান কর্মধারয়ের। তুষারের ন্যায় ধবল, উপমান যেটা হয় আর কি। ধবলটা কেমন? তুষারের ন্যায়। একটি দেহ মাত্র দেখতে পেল। কে তা আমি কি জানবো কি করে? না, এমনি বলছি, বালিগঞ্জ ক্লাবের ট্রেনার। আচ্ছা, বালিগঞ্জ ক্লাবের ট্রেনারকে এই লাইনটায় দাগ দাও। প্রণবেন্দু বিশ্বাসকে দেখলুম কিনা মেয়েটার সঙ্গে, খুব বড়লোক মনে হলো। ওই যে সবুজ মোটরটা, ওটাই করে এসে নামলো, সঙ্গে বাবা মাও যেন রয়েছে। তখন বলছে তুই বড্ড বেশি দেখিস। এই লাইনটার নিচে দাগ দাও, তুই বড্ড বেশি দেখিস। এই লাইনটার নিচে দাগ দাও। না দেখে উপায় আছে, মোমের পুতুলের মতো চেহারা। ওর পাশেই দেখো পোড়ামাটির কেলে পিলসুজের মতো একটা। কি অদ্ভুত দেখাচ্ছে দেখো। ক্ষিতীশ দেখার চেষ্টা করলো, মানে বুঝতেই পারছো কনিকে বোঝাচ্ছে। সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, কোনি। ঠিক তখনই স্টার্টারের বন্দুক গর্জে উঠল। সাঁতারুরা এগিয়ে যাবার পর ক্ষিতীশদের নৌকোটা পিছু নিল। সুবীর এবং আরো গুটি 10 ছেলে এক ঝাঁকে এগিয়ে গেছে, তারপরেও আর এক ঝাঁক। সবশেষে 3টি মেয়ে ও 2টি বাচ্চা ছেলে। আজকে দেখলে তো আপার প্রাইমারির কিন্তু প্যানেল প্রকাশিত হয়েছে। সবশেষে 3টি মেয়ে এবং 2টো বাচ্চা ছেলে। 500 মিটার এরা 5জন প্রায় একসঙ্গেই ছিল। তারপরে লাল কস্টিউম ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো। খিদ্দা, স্ট্রোক দেখেছো? শরীরটাকে কেমন ভাসিয়ে রেখেছে। ক্ষিতীশ কিছুক্ষণ লক্ষ্য করে বলল, মাথাটা ঠিক মতো নাড়ানো হচ্ছে না। সেন্ট্রাল পজিশনে না থাকলে শরীরের ব্যালেন্স নষ্ট হয়, স্পিডও কমিয়ে দেয়। শরীরটা রোল করছে বড্ড বেশি। কোনুই আরো উঠবে।
মানে খিদ্দা যে প্রকৃতই ট্রেনার সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই অংশের মধ্যে দিয়ে। এই এই, অমনি তোমার শুরু হয়ে গেল খুঁত ধরা। খুঁত না ধরলে দোষ সারবে কি করে? ও কি তোমার ছাত্র? নাই বা হলো। সামনের দু ঝাঁকের সাঁতারুদের কেউ কেউ এবার মন্থর হয়ে পিছিয়ে পড়ছে। ক্ষিতীশ ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো। বাচ্চা ছেলে দুটির সঙ্গে কোনি আসছে, বৈঠার মতো হাত চালিয়ে, দুধারে মাথা নাড়াতে নাড়াতে। ওদের থেকে অন্তত 20 মিটার সামনে আরেকটি মেয়ে সমান তালে একই গতিতে সাঁতরে চলেছে। লাল কস্টিউমের মেয়েটি তার থেকে আরো 30 মিটার সামনে এবং একটি ছেলের থেকে হাত 10 পিছনে। কোনি! সরোবরের পূর্ব তীর থেকে একটা চিৎকার ভেসে এলো। ক্ষিতীশ আর ভেলো একসঙ্গেই তাকালো। বছর 25-এর শ্যামবর্ণ এবং রুগ্ন যুবক পাড় ঘেঁষে ছুটছে, পরনে ধুতি ও নীল শার্ট, চটি জোড়া হাতে। আবার ডাকছে কোনিকে। চিৎকারটা হতাশায় ভেঙে পড়লো। ক্ষিতীশ দেখলো কোনি পিছনে ফেলে বাচ্চা দুটো এগোচ্ছে, কোনিকে পিছনে ফেলে। লাল কস্টিউম দুটো ছেলেকে পিছনে ফেলে দিয়েছে। কে বলতো খিদ্দা? জানি না, কোনো কম্পিউটারের বাড়ির লোক হবে হয়তো। পাড়ের রাস্তা ধরে ধীর গতিতে সবুজ রঙের একটা ফিয়াট চলেছে। ফিয়াট হচ্ছে একটা গাড়ির নাম। গাড়ির জানালায় উৎকণ্ঠিত একটি পুরুষ এবং একটি মহিলার মুখ। মাঝে মাঝে হর্ন দিচ্ছে। কোনি! নৌকোটা ছপ ছপ শব্দে দাঁড় ফেলে এগোচ্ছে। একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে নীল শার্ট পরা যুবকটি দাঁড়িয়ে। ক্রমশ সে ক্ষিতীশের চোখে ছোট হয়ে ঝাপসা হতে শুরু করলো জলের উপর। অনেক পিছনে দুটো হাতের ওঠানামা হচ্ছে, তারপর আর দেখা গেল না হাত দুটো। পড়ন্ত রোদে মাঝে মাঝে চিকচিক করে উঠছে ছিটকে ওঠা জল। সামনে হইচই শোনা গেল। প্রথম প্রতিযোগী সাঁতার শেষ করেছে, সম্ভবত সুবীরই। কোনি জল থেকে উঠছে। সাঁতার শেষ করে অনেকেই পর্যন্ত চুল পর্যন্ত আঁচড়ে ফেলেছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের সারা বছরের কার্যকলাপের বিবরণ পাঠ করে চলেছে একঘেয়ে সুরে। তার মানে কত পরে কোনি উঠছে। কোনির গায়ে পায়ের গোছে কাদায় ডোবা, শরীরটা সামনে ঝোঁকানো। পাড়ে উঠতে গিয়ে সেই অবস্থাতেই সে তাকিয়ে রইল, চোখ দুটো লাল। সস্তার একটা কালো কস্টিউম শীর্ণ দেহের সঙ্গে লেপ্টে, হাঁপাচ্ছে। পিঠের দিকে পাঁজরের হাড়গুলো কি হচ্ছে না, চামড়ার নিচে বারবার কেঁপে উঠছে। তারপর এখানে আর তেমন কিছু নেই। নীল শার্ট পরা যুবকটির মুখ চড় খাওয়া মানুষের মতোই অপ্রতিভ, অপমানিত। ঠিক আছে, টলতে টলতে কোনি উঠে এলো। ওর বয়সী দুটো ছেলে একটু জোরেই নিজেদের মধ্যে বলা বলি করলো। তবু তো শেষ করেছে। পরের বছরের কম্পিটিশনে প্রথম প্লেস পেত যদি আর একটু দেরিতে পৌঁছতো। আচ্ছা, এখানটায় দেখো এই লাইনটা। হঠাৎ কোনির দু চোখ ভরে জল এলো। চোখে দু চোখ জলে ভরে এলো। থরথরিয়ে ঠোঁট দুটি একবার কেঁপে উঠলো। তারপরই চোয়াল শক্ত হয়ে বসে গেল। এই যে তারপরই চোয়াল শক্ত হয়ে বসে গেল, এই লাইনটা। তারপরে বলছে ওই যে দাঁড়িয়ে ওকে ক্ষিতীশ বলছে আমার দাদা। নিজেকে টানতে টানতে কোনি ড্রেসিং রুমের দিকে চলে গেল। ক্ষিতীশ এগিয়ে গেল কোনির দাদাকে লক্ষ্য করে। আমি একজন সাঁতারের কোচ, আমার নাম ক্ষিতীশ সিংহ। দেখো এখানে ক্ষিতীশ নিজের পরিচয়টা দিচ্ছি। আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। ক্ষিতীশ কোনো ভূমিকা না করে সোজাসুজি কথাগুলো বলল। তখন ওর দাদা বলছে আমার নাম কমল পাল। আমি একসময় সাঁতার কেটেছি অ্যাপোলোয়। তখন আপনাকে আমি দূর থেকে দেখতাম। কমল তার পাণ্ডুর অসুস্থ চোখ দুটোয় ঔজ্জ্বল্য আনার চেষ্টা করল। তারপর মাথা নাড়িয়ে বলল আমরা খুবই গরিব, সাঁতার শেখবার পয়সা নেই। তখন ক্ষিতীশবাবু বলছে যে আমাকে পয়সা দিতে হবে না। তা বলছি না, সাঁতার শিখতে হলে খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ। আমি পারিনি সেই জন্য।
পয়সা ছিল না খাওয়ার, বাবা প্যাকিং কারখানায় কাজ করতো, টিবিতে মারা গেল। তাহলে কনির বাবা কিসে মারা গেছে, এই প্রশ্নটা আসে, তোমাদের নোটে দিয়েছি, টিবিতে মারা গেল। সাঁতার কেটে, ওর দাদার পাণ্ডুর রোগ আছে, সাঁতার কেটে এসে খিদে ছটপট করতুম, স্কুলে ঘুমিয়ে পড়তুম, বাবা মারা যেতে স্কুল ছাড়লুম, সাঁতার ছাড়লুম। আজ 5 বছর হয়ে গেল। কি করেন আপনি? আপনি বললে লজ্জা পাবো। বেশ, তুমি কি করো? বাড়িতে আর কে কে আছেন? 7 ভাই বোন, মা। আমি বড়। গত বছর মেজো ভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গিয়েছে। তাহলে মেজো ভাই কিভাবে মারা গেছে সেটা দেখবে, বাবা কিভাবে মারা গেছে সেটা দেখবে, বড় ভাইয়ের কি রোগ আছে সেটা দেখবে। সেজো কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে থাকে, তাহলে সেজো ভাইটা কোথায় থাকে সেটা। তারপর কোনি আর 2 বোন 1 ভাই। আমি রাজাবাজারে একটা মোটর গ্যারেজে কাজ করি, ওভারটাইম করে 100-150 টাকা পাই, তাতেই সংসার চলে। থাকি শ্যামপুকুরে বস্তিতে, তাহলে কোথায় থাকে সেটা দাগ দাও এখানে। কমল হাঁপিয়ে পড়লো এই কটি কথা বলেই। ভিতরে ভিতরে যেন উত্তেজিত হয়ে উঠেছে, কোনো কুণ্ঠা বা সংকোচ না করে সাধারণভাবেই নিজেদের অবস্থার কথা বলল। ওর হাঁপিয়ে ওঠার ধরনটা ক্ষিতীশের ভালো লাগলো না। ওর বাবা টিবিতে মারা গেছে, এটা মনে পড়ে অস্বস্তি বোধ করলো। ঠিক আছে, মানে ওরও সেটাই হতে পারে। নামকরা সাঁতারু হবার শখ আমার ছিল। কনিটাকে দেখতুম, ছোট থেকেই ওর খেলাধুলোয় আগ্রহ। আমার ইচ্ছে করে ওকে কোনো একটা খেলায় দিই। গঙ্গায় সাঁতার কাটে শুনেছি, দেখিনি কখনো। দিনরাত টো টো করে শুনেছি ছেলেদের সঙ্গে। অনেকে অনেক কথা বলে আমাকে, আমি তো বাড়িতে ফিরি শুধু ঘুমোবার জন্য। কে কি করছে কিছুই জানি না, তবু মাথা গরম হয়ে উঠলে 2-4 ঘা লাগাই। এর বেশি ওদের জন্য আমি আর কিছু করতে পারি না। ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, সে দায়িত্ব আমার। তার মানে? ভেলো ব্যস্ত হয়ে এতক্ষণে মুখ খুললো, দায়িত্ব তোমার মানে? মানে বলতে যা বোঝায় তাই। ক্ষিতীশ বিরক্তি জানিয়ে কমলকে লক্ষ্য করে বলল, গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলে মেয়েকে শুধু কোচিং দিয়ে বড় করা যায় না। আমি শুধু বাড়ির সহযোগিতাটুকু চাই, বাদবাকি দায়িত্ব আমার। তখন বলছে আপনি দায়িত্ব নেবেন? সে তো ভাগ্যের কথা। কমলের চোখ পাণ্ডুরতা চোখ চকচক করে উঠল। আচ্ছা, এখানে কিন্তু আমি 1 পয়সাও খরচ করতে পারবো না, ধার করে কালকেই 12 টাকা দিয়ে কস্টিউম কিনে দিয়েছি, খুবই বাজে জিনিস। কখনো ওর সাঁতার দেখিনি, এই প্রথম দেখলাম। কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবেই। দেখলেন তো কি হলো। ক্ষিতীশ ঘাড় নাড়ল। ভেলো বলল, স্ট্রেংথ নেই, অর্ধেকের পর আর টানতে পারছিল না। ওকে এখন খুব খাওয়াতে হবে, তাই না খিদ্দা? আমরা এখন চলি। ক্ষিতীশ পিছনে মুখ ঘুরিয়ে দেখলো দূরে কোনি দাঁড়িয়ে ফ্রক পরে, কাঁধে প্লাস্টিকের ব্যাগ। আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট। আমার খুবই ইচ্ছে ও সাঁতার শিখুক, বড় হোক, নাম করুক। এটা কার কথা? না কোনির দাদা কমলের কথা। এই লাইনটাতে দাগ দাও। তারপর ইতস্তত করে কমল বলল, আর যতটুকু পারি টেনে টুনে চালিয়ে খরচ করার চেষ্টা করব। ওদিকে প্রাইজ দেওয়া হচ্ছে, নাম ডাকা এবং হাততালির শব্দ লাউড স্পিকারে ভেসে আসছে। মেয়েদের মধ্যে প্রথম। ক্ষিতীশ তাকিয়ে ভাই বোনের দিকে, প্রাইজ না নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকের পথ ধরে। ভাঙা রেলিং এর ফাঁক দিয়ে গলে রাস্তায় পড়বে। কমল গলে বেরিয়েছে, কোনি কাত হয়ে মাথা নিচু করে। ঝটকা দিয়ে সে এবার ফিরে দাঁড়ালো। বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র, টাইম 35 মিনিট 18 সেকেন্ড। কোনি মাথা নামিয়ে রেলিং এর ফাঁক দিয়ে বেরিয়ে গেল। তোমার কি মাথা খারাপ হলো নাকি খিদ্দা, কি করে বুঝলি? ওই পিলসুজ মার্কা সিরিঙ্গে কেষ্ট তুলসীর মতো রং, খেতে পড়তে পায় না, ওকে তুমি সাঁতার শেখাবে আবার দায়িত্বও নেবে? এই লাইনটা, ওকে তুমি সাঁতার শেখাবে আবার দায়িত্বও নেবে, এটা হচ্ছে কিসের লাইন? এটা হচ্ছে কনির সম্পর্কে বলা হয়েছে।
দরকার হলে রাখতে হবে। এককালে গুরু গৃহে থেকেই তো শিষ্যরা শিখতো। সিস্টেমটা খুব ভালো। সিস্টেমের মধ্যে বৌদির কথাটা মনে রেখেছো তো? ক্ষিতীশ রেগে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল, থেমে কান পাতলো লাউড স্পিকারে। কনক চাপা পাল, আনঅ্যাটাচড কনক চাপা পাল। তারপর মৃদু ফিসফিস শোনা গেল, বোধহয় চলে গেছে, থাক রেখে দাও। ক্ষিতীশ দেখলো সবুজ ফিয়াটের ধারে লাজুক, কনক চাপা পাল কার নাম? কনির নাম, খেয়াল থাকে যেন। লাজুক মুখে হিয়া দাঁড়িয়ে, আনন্দ ফেটে পড়ছে ওর দুই গালের টোলে। এক মহিলা বাক্সটা তুলে মেডেলটা দেখছে আর হাসছে। প্রণবেন্দু যে কোচ ছিল, মনে আছে বলেছিলাম, প্রণবেন্দু ওদের সঙ্গেই দাঁড়িয়ে। সুপুরুষ সুবেশ এক ভদ্রলোককে সে কি একটা বোঝাবার জন্য হাত পাড়ি দিয়ে বাটারফ্লাই স্ট্রোকের ভঙ্গি করলো। এই যে বাটারফ্লাই, যেটা বলছিলাম যে দেখো কতগুলো স্টাইলের কথা এই গল্পের মধ্যে বলা হয়েছে, কতগুলো সাঁতারের কতগুলো ইভেন্টের কথা এই গল্পটার মধ্যে বলা হয়েছে, যার মধ্যে একটা হলো বাটারফ্লাই। সামনের বছর দেখা যাবে, নিজেকে উদ্দেশ্য করে আপন মনে ক্ষিতীশ বলল। কিছু বলছো খিদ্দা? ক্ষিতীশ জবাব দিল না। শেখাবে যে, জল কোথায়? জুপিটারে তুমি আর ট্রেনার নও, তাহলে মেয়েটাকে কোথায় নামিয়ে শেখাবে? অন্য ক্লাবে তোমায় যেতেই হবে। না, আমি জুপিটারেই ওকে শেখাবো, দেখি কে আমায় আটকায়। তার আগে আমাকে রোজগারে নামতে হবে রে ভেলু। এখন আমার টাকা চাই, বিষ্ণুধরের সঙ্গে দেখা করা দরকার। বিষ্টুর কথা মনে পড়েছে। তাহলে আমাদের 5 নম্বরটা দেখো শেষ হয়ে গেল। যে যে লাইনগুলো বলেছি ওগুলোর নিচে দাগ দেবে, যার মধ্যে বাটারফ্লাই, তোমার কি বলে যেটা ওই তোমার কি বলে সাঁতারের যে ইভেন্টের কথাটা বলেছি ওইটা, আচ্ছা যে কোচের কথা প্রণবেন্দু সেইটা, কনির পুরো নাম, কনির দাদার নাম, এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কনির বাবা কিসে মারা গেছে, কনির মেজদাদা কিসে মারা গেছে, কনির দাদা কোথায় চাকরি করে, সেজোটা কোথায় থাকে, এইগুলো। ওরা কয় মোট ভাই বোন, এই ধরনের। ওই তারপরে চোয়াল শক্ত হয়ে বসে গেল, ওই লাইনটা গুরুত্বপূর্ণ। আর হলো, ঠিক আছে এই কথা। পরেরটা 6 নম্বর বলছে যে ওরা তখন খেতে বসেছে, হঠাৎ দরজায় ক্ষিতীশকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তোমাকে দরকার, একটু বাইরে এসো। কণিকে লক্ষ্য করে কথাগুলো বলে সে দরজা থেকে সরে গেল। ওইটুকু সময়ের মধ্যেই সে দেখে নিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, প্যান, আর সম্ভবত তার মধ্যে কিছু ভাত আছে আর তেঁতুল। দেখো তাহলে কনির খাবার কি। 5টি প্রাণী কলাই আর অ্যালুমিনিয়ামের থালা নিয়ে বসে। ঘরে একটা তক্তপোষ, তোশক নেই, শুধু চিটচিটে ছোট কয়েকটা বালিশ। দেয়ালে টাঙানো দড়িতে কিছু ময়লা জামা প্যান্ট। খোলার চালের, আচ্ছা ওরা কোথায় থাকতো, ওই শ্যামপুকুরের বস্তি, এটা যেন খেয়াল থাকে। খোলার চালের এই ঘরে একটি মাত্র জানালা, যার নিচেই থকথকে পাকে ভরা নর্দমা। বুঝতে পারছো কি পরিবেশে থাকতো। আচ্ছা তারপরে বলছি, এই ফর্মটায় সই করে দাও। আজ আজ বিকেলে আমার সঙ্গে জুপিটার ক্লাবে যাবে। ফর্মটা হাতে নিয়ে কোনি যেন কেমন এক ফাঁপড়ে পড়লো। কলম আছে আপনার কাছে? ক্ষিতীশের কাছে নেই। পেন্সিলে লিখলে হবে? না, কালিতে সই করতে হবে। কোনি ছুটে গিয়ে কোথা থেকে কলম জোগাড় করে আনলো। ক্ষিতীশের দেখিয়ে দেওয়া জায়গায় কলম বাগিয়ে সে জানতে চাইলো ইংরাজিতে না বাংলায়। যা খুশি, ধরে ধরে বিড়বিড়িয়ে বানান করে কোনি ইংরাজিতেই সই করলো। কোনির পুরো নামটা দেখো। সেটা দেখে ক্ষিতীশ বলল, কোন ক্লাসে পড়ো? 5-এ। স্কুলে যাও? নাম কেটে দিয়েছে। আজ ঠিক 4টের সময় কমল দিঘির পশ্চিম দিকের বড় গেটের মুখে দাঁড়িয়ে থাকবে। তোয়ালে কস্টিউম সব নিয়ে যাবে। তোয়ালে নেই। ও তখন বলছে আমি নিয়ে যাব, তুমি ঠিক সময়ে আসবে।
ঠিক সময় কোনি হাজির ছিল। ক্ষিতীশ ওকে নিয়ে ক্লাবে ঢুকলো। অফিস ঘরে হরিচরণ আর প্রফুল্ল বসা। ক্ষিতীশ ফর্মটা প্রফুল্লের হাতে দিল। সেটা পড়ে প্রফুল্ল বলল, সুইমার? হ্যাঁ। ট্রায়াল দিতে হবে তার মানে? ক্ষিতীশ বিরক্ত হয়েই বলল, আমি বলছি তাতে হবে না? এই লাইনটা আমি বলছি তাতে হবে না? এই লাইনটা গুরুত্বপূর্ণ। তারপর দেখো, তারপরে হচ্ছে দেখো, গুড মেটেরিয়াল। হরিচরণ ঠোঁট বেঁকিয়ে শব্দগুলো দুমড়ে মুখ থেকে বার করলো। কণিকা আরেকবার দেখে নিয়ে গম্ভীর স্বরে বলল, এ ক্লাবের কাউকে স্ট্রোক শেখাতে হলে শেখাবে ক্লাবেরই ট্রেনাররা। কাল সকালে আসুক। বন্দনা কি টুনু ও ট্রায়াল নেবে। ক্ষিতীশ কয়েক সেকেন্ড হরিচরণ এবং প্রফুল্লর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা। বেরিয়ে এসে কোনি বলল, কি হলো, ভর্তি করালো না? পরীক্ষা দিতে হবে কোনি, আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। কথাটা বুঝতে পারলো না কোনি। সে আবার জিজ্ঞাসা করলো, দুজনকেই কেন? আপনি সাঁতার জানেন না? সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। আচ্ছা, এবার এখানে কোনি আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। কোন দুজন এখানে সেটা এই লাইনটাতে দাগ দাও। তারপর হরিচরণ ক্লাব অফিসের জানলা দিয়ে চেঁচিয়ে বলল, ক্লাব অফিসের, সুহাস, দুটো 400, তারপর 100 বাটারফ্লাই, ব্যাক অ্যান্ড ব্রেস্ট স্ট্রোক ইচ। মনে আছে তো? তাহলে দেখো, দুটো 400, 100 বাটারফ্লাই মানে বাটারফ্লাই, আর ব্যাক অ্যান্ড ব্রেস্ট স্ট্রোক, ঠিক আছে? এইটা বাটারফ্লাই আর ব্রেস্ট স্ট্রোক এটা। ক্ষিতীশ হাসলো। মাত্র 1100 মিটার, এই ট্রেনিং এ এরা উন্নতি করবে? তবে সুহাসের স্ট্রোক নিখুঁত। ক্ষিতীশ বলল, কোনি, ওই যে ছেলেটা জলে নামলো ওকে লক্ষ্য করো, দেখো কেমন ভাবে হাত পাড়ি দেয়। কোনি একাগ্র হয়ে তাকিয়ে রইল সুহাসের সাঁতারের দিকে। ক্ষিতীশ একসময় বলে উঠল, হাতটা মাথার ঠিক সামনে, জলে ঢুকে সামনে চলে যাচ্ছে, তারপর নিচে নামছে, তারপর টেনে উড়ু পর্যন্ত আনছে। সব থেকে দরকার স্পিডে হাত চালানো। তার মানে এলো পাথারি গঙ্গায় যেভাবে করো তা নয়, সুন্দরভাবে জলে হাতের ঢোকাটা আর শক্ত কবজি খুব দরকার। আসল স্পিডটা আসে কাঁধের, পিঠের আর হাতের মাসলের শক্তি থেকে। দেখো কিভাবে শেখাচ্ছি কনিকে। সাঁতারুর দিকে তাকিয়ে থেকে হঠাৎ সে বলল, আচ্ছা ওই মেয়েটার নাম কি? ক্ষিতীশ একটু হতাশ হয়েই বলল, জানি না। ওর কস্টিউমটা কিসের? গেঞ্জি? নাইলনের, খুব দামি, খুব সুন্দর রংটা। ক্ষিতীশ কি যেন ভেবে নিয়ে বলল, তোমাকে কিনে দেবো একটা? কনি ঘুরে দাঁড়ালো, চোখ দুটো জলজল করছে। যেদিন তুমি ওই রকম স্ট্রোক দিতে শিখবে। ক্ষিতীশ আঙুল দিয়ে সাঁতরে যাওয়া সুহাসকে দেখালো। কনি তীক্ষ্ণ চোখে সুহাসের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে বলল, দুদিনে শিখে নেব। ভালো, কাল সকাল ঠিক 6:30টায় আজ যেখানে দাঁড়িয়েছিলে সেখানে দাঁড়াবে। কস্টিউম সঙ্গে আনবে। পাস তুমি করে যাবেই, সেজন্য ভাবছি না, কিন্তু স্ট্রোক শেখানোর ভার পান্না কিংবা নির্মলের উপর যদি পড়ে তাহলে তো সব মাটি হয়ে যাবে। কিন্তু কোনি পাশ করেও ভর্তি হতে পারলো না। সকালে ক্ষিতীশ দাঁড়িয়ে পরীক্ষা নেওয়া দেখলো। কোনি অনায়াসে 200 মিটার সাঁতরালো, জলে দু হাতে তুলে রইল, ঝাঁপ দিল ড্রাইভিং বোর্ডের নিচতলা থেকে। বিকেলে অফিস ঘরে প্রফুল্ল তাকে বলল, সম্ভব নয়, আর মেম্বার নেওয়া যাবে না, সেক্রেটারির স্ট্রিক্ট অর্ডার। জলে আর হাত পা ছোঁড়ারও জায়গা নেই, এত ভিড়। আজকেই তো দুজনকে রিফিউজড করতে হলো।
তাহলে আগেই সেটা আমাকে বলা হলো না কেন? ক্ষিতীশ রাগে ফেটে পড়তে গিয়েও সামলে নিল, বলার কথাটা মনে ছিল না। বন্দুকের নল থেকে বেরিয়ে আসার মতো ক্ষিতীশ ক্লাব থেকে বেরিয়েই দেখলো স্টার্টিং প্ল্যাটফর্মে হরিচরণ দাঁড়িয়ে কথা বলছে দুটো ছেলের সঙ্গে। আচ্ছা, এখানে তো হরিচরণের সঙ্গে একটা কথোপকথন চলছে। এবার দেখো আচ্ছা, এবার অলিম্পিকের গুল মেরে সুইমার তৈরি করা যায় না রে, ধরা একদিন পড়বি। একথা কে কাকে বললো? এই লাইনটা, অলিম্পিকের গুল মেরে সুইমার তৈরি করা যায় না রে, ধরা একদিন পড়বি। প্রফুল্ল ক্লাব থেকে বেরিয়ে এলো। কি আবোল তাবোল চিৎকার করছো কিডা? বেশ করছি, কর্পোরেশনের জমিতে আমি দাঁড়িয়ে তোদের ইতরামোটা শুধু দেখছি। মেয়েটাকে তোরা ভর্তি করলি না, ভেবেছিস আর বুঝি ক্লাব নেই? পৃথিবীতে শুধু জুপিটারই একমাত্র ক্লাব। তাহলে যাও না অন্য ক্লাবে। হরিচরণ চেঁচিয়ে উঠল। ওই তো পাশেই একটা ক্লাব রয়েছে, তাই যাব। আচ্ছা, এখানে অ্যাপোলোর কাছে গিয়ে ক্ষিতীশের মনে হলো আমি এলাম অ্যাপোলোতে, তাহলে কি আমি তোমার কি বলে জুপিটারের শত্রু? এটাই মনে হলো। ঠিক আছে, মানে আমি এটা তো জুপিটারের শত্রু, তাহলে কি আমি শত্রুর কাছে এলাম? এটাই মনে হলো। এখানে আর সেভাবে নেই। আচ্ছা, এটা দেখো যে অ্যাপোলোর অন্যতম ভাইস প্রেসিডেন্ট ছিল নকুল মুখুজ্জি। এই লাইনটায় দাগ দাও। তারপরে হচ্ছে অ্যাপোলোর ছাদের নিচে তুই আসিস, সেটাই আমাদের ভিক্টরি হবে। আচ্ছা, কথা দিলাম। এই লাইনটা, কারণ নকুল মুখুজ্জে কিছুক্ষণ স্থির চোখে ক্ষিতীশের দিকে তাকিয়ে থেকে বলল, তোর জুপিটার থেকে বেরিয়ে আসা মানে আমাদের শত্রুর দুর্গের একটা খিলেন ভেঙে পড়া। অ্যাপোলোর ছাদের নিচে তুই আসিস, সেটাই আমাদের ভিক্টরি হবে। এই কথা বল। আচ্ছা, এই লাইনটা, কমল দিঘির জলে ছায়া পড়েছে কোন গাছের? দেবদারু আর রাধাচূড়া। এই লাইনটা ইম্পর্টেন্ট। বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো। ভেলো বিড়বিড় করে বলল, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করো খিদ্দা। আচ্ছা, এখানে আর তেমন কোনো লাইন নেই। 6 অধ্যায়টা খুব যে গুরুত্বপূর্ণ তা নয়। ওই বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো আর চিকচিক করে উঠলো চোখ দুটো, এইটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে একদম ক্ষিতীশকে দেখে যে অবাক হয়ে গিয়েছিল দরজায়, সেইটা। আর দুজনকে পরীক্ষা দিতে হবে, ওই লাইনটা গুরুত্বপূর্ণ। যেখানে হচ্ছে ক্ষিতীশকে কিসের পরীক্ষা দিতে হবে? অপমান সহ্য করার। এইটা। আর অলিম্পিকের গুল মেরে কখনো সুইমার তৈরি করা যায় না, ওই লাইনটা। ঠিক আছে, এবারে দেখো বলছে না না না, কতবার বলবো কনুইটা অতটা ভাঙবে না। হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠলো কেন? উহু, হলো না। বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাঁধটাও এগোচ্ছে আর ডান কাঁধটা পিছিয়ে যাচ্ছে। এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে। নে নে আবার কর। ও কি জলের বাইরে হাত নিয়ে যাবার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তেউড়ে শুঁয়োপোকা চলার মতো হয়ে যাচ্ছে যে। দেখ আমাকে দেখ, তোর কুনুইটা কেন বাঁক খাচ্ছে না বোঝার চেষ্টা কর। এইভাবে এই রকম। আচ্ছা, এখানে আর তেমন এই জায়গাটা কোনো লাইন নেই। এখানে হলো
আচ্ছা, কোনি পাড়ের দিকে এগিয়ে এলো, ক্ষিতীশ কি করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেবো। এই লাইনটা, ওর যে নাইলন কস্টিউমটা, সেই যে কস্টিউমটা দেখেছিল অন্যের, সেটা যে খুব ভালো লেগেছিল, এটা কিন্তু ক্ষিতীশ বুঝতে পেরেছে। আচ্ছা, তারপর কোনি উঠে পড়লো জল থেকে। তারপর বলছে খিদে তো পাবেই, ভাবছি দুটো ডিম, দুটো কলা আর দুটো টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়। কোনি দাঁড়িয়ে পড়ছে। ক্ষিতীশ মনে মনে হিসেব করে দেখলো প্রায় 1 টাকার ধাক্কা আজ থেকে। ক্ষিতীশ ঘাড় নাড়লো। কোনি যে কি যেন ভেবে নিয়ে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে নিয়ে গিয়ে খাবো। ক্ষিতীশ একটু কৌতূহলী হয়েই বলল, বাড়িতে কেন? এমনি, বাইরে আমি খাবো না। তাহলে আরো 1 ঘন্টা জলে থাকতে হবে। ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কোনিকে আরো পরিশ্রম করানো অমানুষিক কাজ হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। খাটুক, আরো খাটুক, যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণার পাঁচিলের সামনে। আর তখন জেনে শুনেই চ্যালেঞ্জ দিতে হবে এই পাঁচিলটাকে। এজন্য চরিত্র চাই, গোয়ার রোগ চাই। নাম নাম দাঁড়িয়ে আছিস কেন? দুটো ডিম, দুটো কলা, দুটো মাখন টোস্ট। যন্ত্রণা কি জিনিস সেটা শেখ। যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনোদিনই তুই উঠতে পারবি না। এই লাইনটা, এই লাইনটায় দাগ দাও। যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট। জুপিটার এবং অ্যাপোলোর নম্বর খোলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলো পাশাপাশি প্রায় 50 মিটারের ব্যবধানে। সেগুলো এখন জনশূন্য। শুধু জুপিটারের স্প্রিং বোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটা চারেক উটকো বাচ্চা ছেলে। আচ্ছা, এবার দেখো এখানে, অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিং এ জুত পায় না। দুজনে আজ 1/2 মাইল করে সাঁতরেছে। এই লাইনটা, অমিয়া আর বেলা দুটো চরিত্র যারা সমসাময়িক এই কনির। আচ্ছা, এইটা, 5 জনের সামনে ট্যাকস ট্যাকস করে কথা শোনাবে, ও আমার সহ্য হয় না। যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই, এই কথা বল। আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। এই লাইনটা মানে কোনি সম্পর্কে বলেছে অমিয়া। তারপর বলছে, প্রায় 9:45 বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবেই। ক্ষিতীশ ব্যস্ত হয়ে হাঁটছে, পিছনে কোনি। একটা অস্টিন ফুটপাত ঘেঁষে ক্ষিতীশের পাশে দাঁড়ালো। জানলা দিয়ে বেরিয়ে এলো বিষ্ণুধরের মুখ। আচ্ছা, আগের ওই কম্পিটিশনের লাইনটা ইম্পর্টেন্ট। মানে ক্ষিতীশ বাবুর সঙ্গে এবার কথোপকথন হচ্ছে বিষ্ণুধরের। তো বিষ্ণুধর মোটরের দরজা খুলে দিল। ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠছে, তখন জামায় টান পড়লো। খাবারের কি হবে? ওহো, তোর ডিম কলা। ক্ষিতীশ বিব্রত হয়ে কি বলবে ভেবে পেল না। আমাকে বরং পয়সাটা দিয়ে দিন, কিনে নেব। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে 1 টাকা বার করে কনির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময়ে আসিস। গাড়ি চলতে শুরু করলে বিষ্ণুধর জিজ্ঞাসা করলো, কে মেয়েটা? আমার ভবিষ্যৎ। ক্ষিতীশ হেসে বলল। লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ না করে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসলো। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশকে দেখে। বিষ্টু কুঁকড়ে গিয়ে বলল, ও দুটোকে সরান, দেখলে গা শিরশির করে। বিশু আর খুশি, এই দুটো কে? এটা হলো বিড়াল। বিড়াল দুটিকে ক্ষিতীশ ছোট্ট ধমক দিতেই ওরা বারান্দা থেকে নেমে গেল। দারুণ ট্রেনিং তো। ওদের ভালোবাসি তাই কথা শুনি। ভালোবাসলে সবকিছু করিয়ে নেওয়া যায়, মানুষকে দিয়েও।
তার মানে মানুষ আর জানোয়ারকে একই লাইনে ফেলছেন? এটা কে বললো? এই কথাটা নিচে দাগ দাও। আমার ভবিষ্যৎ ওটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার এখানে আর তেমন কিছু নেই। ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র। এখানে প্লেয়ারকে সবকিছুরই জন্য লড়তে হবে। গণতন্ত্রে এই স্বাধীনতাটা আছে, লড়াইয়ের স্বাধীনতা। আচ্ছা, এখানে একটা দেশের নাম আছে। প্রথমত এখানে দেখো কয়েকজনের নাম আছে। কারা? এই যে বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। ঠিক আছে? যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে সব আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? অস্ট্রেলিয়ার নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন। ইথিওপিয়া ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়ালো দেশটা বিখ্যাত হয়ে গেল। এই যে লাইনগুলো, যতগুলো নাম আছে, ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়াল, দাগ দাও, পেলে, আর ইথিওপিয়া ছোট্ট একটা দেশের নাম বিকিলা, দাগ দাও, অ্যাথলিট। আচ্ছা, এবার এখানে বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, সেনাপতি মৃত্যুর ও ধ্বংসের, এই লাইনটা। বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, সেনাপতি মৃত্যুর ও ধ্বংসের। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, আবার ঘৃণাও পায়, কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়। এখানে তেমন আর কিছু লাইন নেই। দেখো ফ্রি হ্যান্ড ব্যায়ামের জন্য, এটা ব্যায়ামের কথা বলা হয়েছে। এবার দেখো বলছে তুই একটা আস্ত শয়তান, লাস্টের প্যারাটার আগের প্যারাটায়। আমাকে চিনে ফেলেছিস সে দেখছি, দাঁড়া, তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দি, তারপর দেখবো জলে নামিস কি নামিস না। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। কোনি কথাগুলো শুনলো মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে। ক্ষিতীশ সেটা লক্ষ্য করে আবার বলল, লেকে 1 মাইল সাঁতরে যে মেয়েটার কাছে হেরেছিস তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস। কনির চোখ দুটো সরু হয়ে এলো, মুখ ঘুরিয়ে সে কস্টিউমের কাঁধের পট্টি ঠিক করতে লাগলো। মনে রাখিস, অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। তাহলে এই হিয়া মিত্র আর অমিয়া দুজনের কথা। আচ্ছা, এইখানে একটা লাইন আছে, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল, দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি। হিয়া মিত্তির। ক্ষিতীশ চলছে কেমন? নকুল মুখুজ্জে রেলিং এর দুহাত রেখে শুকনো গলায় বলল, তুই কি কিছুই খবর রাখিস না? বিএএস এর সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে। এ সবই জুপিটারের ধীরেনের কারসাজি। এদিকে অ্যাপোলোর আর্থিক অবস্থাও ভালো নয়। দু একটা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস? প্রেসিডেন্ট করে রাখবো। হিমোগ্লোবিন লেভেল যদি পারি তো টেস্ট করাবো, এখানে এগুলোর কোনো দরকার নেই।
তারপরে বলছে খিদ্দা আর 2 টাকা দেবেন, তাহলে দুদিন আর আমায় দিতে হবে না। টাকা কিসের জন্য? ভ্রু কুঞ্চিত হলো ক্ষিতীশের। চাল কিনবো, দাদা তো কাজে যেতে পারছে না। কনি চুপ করে গিয়ে মুখটা ঘুরিয়ে রইল। প্রশ্ন না করে ক্ষিতীশ আরো 2 টাকা দিল। এর সঙ্গে সঙ্গে বুঝেও গেল প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকা দিয়েছে সেটা কিসে ব্যয় হয়। ঘন্টাখানেক পরই ক্ষিতীশ হাজির হলো কনিদের ঘরের দরজায়। তক্তপোষে ময়লা ছেঁড়া কাঁথার উপর কমল শুয়ে একদৃষ্টে জানালার বাইরে তাকিয়ে। সব ছোট ভাইটে আর মা উনুনে ফুটন্ত ভাতের হাঁড়ির সামনে বসে। ঘরে আর কেউ নেই। ক্ষিতীশ গলা খাকারি দিতে কমল তাকালো, অবাক হলো এবং উঠে বসতে গিয়ে দুর্বলতার জন্য টলে পড়ল। আসুন, একটু আগেই কনি বলছিল আপনি একদিন আসবেন। কি আর দেখবেন আমায়? কমল চট করে তার মায়ের দিকে তাকিয়ে নিয়ে গলা নামিয়ে বলল, দেখার আর কিছু নেই, আমি ফিনিশ হয়েই গেছি। এইটা মানে বোঝাই যাচ্ছে ওর টিভি হয়ে গেছে আর কি, ঠিক আছে। একটা ভাইকে চায়ের দোকানে কাজে দিয়েছি, 15 টাকা মাইনে, চায়ের দোকানে 15 টাকা মাইনে, দেখো। কণিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেব ভাবছি। কথাবার্তা বলেছি 60 টাকা দেবে, কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না। কনি ঘরে ঢুকলো, ক্ষিতীশকে দেখে অবাকই হলো। দাদার মাথার কাছে দাঁড়িয়ে সে কমলের মাথায় হাত রাখলো। আমি চাই না কনি সাঁতার বন্ধ করুক। আমার নিজের খুব ইচ্ছে হতো বড় সাঁতারু হব, অলিম্পিকে যাব। আমার দ্বারা কিছুই হলো না। এখন যদি কনি পারে, আপনি বলছেন ওর হবে? ক্ষিতীশ গম্ভীর স্বরে বলল, যদি খাটে, যদি ইচ্ছে থাকে। কিরে, শুনলি তো? কমল মুখ উঁচু করে তাকালো। ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই। ইন্ডিয়ার রেকর্ড ভাঙতে হবে তোকে, তারপর এশিয়ান, তারপর অলিম্পিক। পারবি না? কনি আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল। এখানটা আর তেমন কিছু নেই। আচ্ছা, এই লাইনটা গুরুত্বপূর্ণ। কখনো কখনো সে জলে নেমে সাঁতার কেটে স্ট্রোক দেখিয়ে দেয়। 8 নম্বর প্যাসেজে রয়েছে। বলার সঙ্গে সঙ্গে ক্ষিতীশ মাথা নাড়ে আর ভাবে কস্টিউম আজই কিনতে হবে দেখছি। কখনো কখনো সে জলে নেমে সাঁতার কেটে স্ট্রোক দেখিয়ে দেয়। ওদের পাশ দিয়েই অন্যরা সাঁতার কেটে যায়, বেলা গড়িয়ে যায়। কমল দিঘির জল জনশূন্য হয়ে আসে। কনি যখন বিরক্ত হয়ে ওঠে, ক্ষিতীশ বলে, দাদার কাছে তো খুব ঘাড় নেড়েছিলিস। ভিক্টরি স্ট্যান্ডে ওঠা খুব সহজ ব্যাপার ভেবেছিস? রেকর্ড করাটা গঙ্গায় আম কুড়োনো নয়, বুঝলি? ফেরার পথে গল্প করেছে পৃথিবীর বড় বড় সাঁতারুর, তাদের আন্তরিকতার, নিষ্ঠার, পরিশ্রমের। আচ্ছা, এবার দেখো, বলছে যে একটু আগে দর্জিপাড়া বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল ওদের অ্যানুয়াল সোশ্যালে চিফ গেস্ট করার জন্য। প্রেসিডেন্ট হবে কে জানেন? ওই বিনোদ ভর। আমি রাজি হয়ে গেছি। ওখানে দারুণ একটা স্পিচে ওকে ডাউন দিতে হবে, বুঝলেন? ক্ল্যাপ ওকে পেতে দেব না। ক্ল্যাপ মানে হাততালি, আর স্পিচ মানে স্পিচ, বক্তৃতা। বিষ্ণুধরের উত্তেজিত মুখ দেখে ক্ষিতীশ চটপট মতলব ভেজে নিয়ে বলল, শুধু একটা বক্তৃতায় ডাউন দিয়ে কি লাভ হবে? লোকে কিছুদিন মনে রেখে তো ভুলে যাবে। তার থেকে এমন একটা কিছু দরকার যাতে বিনোদ ভর রেগুলার ডাউন খায়। কিরকম? বিষ্ণু কৌতূহল দেখালো। রেগুলার ডাউন কিভাবে সম্ভব? ভাবতে হয়েছে, 3 দিন ধরে ভেবেছি। ক্ষিতীশ নিজেকে গুরুত্ব দেবার জন্য গলার স্বর ভারী কি করে তুলল। ভেবে দেখলুম বিনোদ ভর
যে যে অর্গানাইজেশনে আছে তার পাল্টাগুলোয় ঢুকতে হবে। ও যদি ড্রামা ক্লাবে থাকে, আপনাকেও ড্রামা ক্লাবে ঢুকতে হবে। ও যদি কোনো হরিসভার পৃষ্ঠপোষক হয়, আপনাকেও একটি হরিসভায় ঘাঁটি করতে হবে। ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয়, আছে বিষ্ণুধর প্রায় চেঁচিয়ে উঠল, জুপিটারের প্রেসিডেন্ট বিনোদ ভর। ক্ষিতীশ মাথা হেলিয়ে বলল, আপনাকে জুপিটারের রাইভাল ক্লাবে ঢুকতে হবে। সেটা তো অ্যাপোলো, কিন্তু ঢুকবো কি করে? বিষ্ণুধর বিমর্ষ গলায় বলল, পারেন একটা কিছু করে দিতে? চেষ্টা করতে হবে। আজও আমি নকুল মুখুজ্জের সঙ্গে কথা বলেছি, 7,000-এর কমে রাজি হচ্ছে না। 7,000 মানে? মানে প্রেসিডেন্ট হতে গেলে ডোনেশন তো দিতে হবে, ভাবো। অমনি অমনি কি আর হওয়া যায়? বিনোদ ভরও তলায় তলায় চেষ্টা করছে ওর দাদাকে অ্যাপোলোয় ঢোকাবার জন্য। 5,000 পর্যন্ত অফার করেছে, কিন্তু 7,000 কম সম করা যায় না? তাহলে ডোনেশন কত দিতে হবে সেটা খেয়াল রাখো। বিনোদ ভর এমএলএ, মন্ত্রী হবারও চান্স খুব। ওকে তো সবাই হাতে রাখতে চাইবে। আপনি যদি বেশি টাকা না দেন, তাহলে ওদের লাভটা কি হবে বলুন? দেখো, এইভাবে বিষ্ণুভরের মানে বিষ্ণুধরের আর কি তোমার মাথাটাকে ব্রেন ওয়াশ করছে, যাকে বলা হয়। এরপর বলছে, লীলাবতী তার স্বাভাবিক গাম্ভীর্যে বিষ্ণুধরকে বলল। ব্যস্ত হয়ে বিষ্ণু বলল, পাশের ঘরে আসুন, আপনার রসিদ টসিদ সব রেডি করা আছে। হাতিবাগানে আমার একটা বাড়িতে একটা এরা দোকান করবে, টেলারিং শপ, তাই কিছু টাকা দিয়ে গেল, 5,000 টাকা। আচ্ছা। এরপর ক্ষিতীশকে অবাক করে দিয়ে, মানে দেখছে ক্ষিতীশ দেখছে লীলাবতী, লীলাবতী তোর ওয়াইফ, যে আসছে এবং টাকাটা দিচ্ছে, এবং লীলাবতীর যে ক্ষিতীশের যে ওটা স্ত্রী, সেটা তো জানেই না আর কি, ঠিক আছে। তো যাকে টেলারিং শপ, সে তো সবই দেখলো। 5,000 টাকা! বিষ্ণুধর চমকে উঠলো, কি করে জানলেন? টাকাটা যার কাছ থেকে নিলেন সে আমার স্ত্রী, এই যে বলে দিয়েছে। ওর কাছ থেকে সেলামি নেওয়া মানে আমার কাছ থেকেই নেওয়া। বিষ্ণুধর ভ্যাবাচাকা খেয়ে গেল ক্ষিতীশের গম্ভীর মুখ দেখে। তোতলা স্বরে বলল, আমি তো তা জানতাম না। আমিও জানতাম না আপনিই বাড়িওয়ালা। যাই হোক, এবার আমরা দুজনেই জানলাম। জানার পর আপনি কি টাকাটা এখন নেবেন? বিষ্ণু আরো তোতলা হয়ে গেল। ইয়ে, এটা তো ব্যবসার ব্যাপার, আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। ক্ষিতীশ উঠে দাঁড়ালো, চলি। বিনোদ ভর কোর্টে বেরিয়ে গেছে, তার রাত্রিরেই দেখা করবো ওর সঙ্গে। না না, প্লিজ যাবেন না। 1,000-2 টাকা ডোনেশন আর একটা নাইলনের কি বেলুনের কস্টিউম কেনার জন্য 100 টাকা যদি দিতে পারেন, তাহলে গ্যারেন্টি দিচ্ছি অ্যাপোলোর প্রেসিডেন্ট করে দেবই। তবে এই সেলামির টাকাটা ফেরত দিতে হবে। তাছাড়া বক্তৃতাও আমি আর লিখে দিতে পারবো না। বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, কথা বলার ক্ষমতা নেই। দুটি চোখ ছলছলিয়ে উঠেছে। শুধু মাথাটি নেড়ে বলল, গাছে অনেক দূর উঠে গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। তারপর বলছে, উনি আপনার স্ত্রী হন তো? আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? বিষ্টু জিভ কেটে কান মুড়ল। ক্ষিতীশ আর অপেক্ষা করলো না, বেরিয়ে আসছে। তখন শুনলো বিষ্টু কাতর কণ্ঠে বলছে, আমার বক্তৃতাটার কি হবে? বলছে, দেবো দেবো, লিখে দেবো। বাড়ি ফিরে ক্ষিতীশ নোটের বান্ডিলটা নিজের বাক্সে রেখে দিয়ে ভাবতে শুরু করলো, এবার কি করবে। টাকাগুলো লীলাবতীকে ফেরত দিতেই হবে, কিন্তু তার বিনিময়ে কিছু আদায় করেও নিতে হবে, এবং তা করতে হবে কনিরই জন্য। লীলাবতী বাড়িতে ঢুকতেই জিজ্ঞাসা করলো, ওখানে তুমি কি করছিলে? মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে। তুমি কেন গেছিলে? ওর কাছ থেকেই তো ঘর নিয়েছি, সেলামির টাকাটা দিতে গেছিলাম। ক্ষিতীশ হাই তুলে আড়মোড়া ভেঙে বলল, আগে যদি আমায় বলতে তাহলে টাকাটা দিতে হতো না। আমি বারণ করলে বিষ্ণুধরের 7 দিনেই টাকা নেবার। তবে বললে টাকাটা ফেরত দিয়ে দেবে। এই লাইনটা, তবে বললে টাকাটা ফেরত দিয়ে দেবে, এই লাইনটাতে দাগ দাও। এখানে অনেকটা গল্প মতো, এটা যাতে উপন্যাস তা আছে। আহ এখানে অতটা গুরুত্বপূর্ণ আর নেই। এবার দেখো,
কেমন লোক গা তুমি? কাল রাতে মেয়েটার দাদা মরে গেল আর তুমি এখন তাকে ধমকাতে নেগেছো? হঠাৎ ক্ষিতীশের পিছন থেকে ক্ষণ ক্ষণ স্বরে কে বলে উঠল। ক্ষিতীশ প্রথমে বুঝতে পারেনি সে কি শুনলো, পিছনে তাকিয়ে বলল, কে মরে গেছে? জানো না দেখছি, কাল বিকেল থেকে মুখে অক্ত উঠলো, ভলকে ভলকে, রাত্রিরেই কাবার। কনির দাদা গো। ক্ষিতীশ বার দুয়ে কেঁপে উঠল এবং শুনলো কনি খুব ক্লান্ত এবং শান্ত স্বরে বলছে, খিদ্দা এবার আমরা কি খাবো? এই লাইনটা, হ্যাঁ, খিদ্দা এবার আমরা কি খাবো, এই লাইনটা নিচে দাগ দাও। এখানে কেন বলেছিল? বকাবকি করছিল যে ও যায়নি, এভাবে কামাই দিলে আর তাহলে যেতে হবে না, তোর দাদাকে আমি জানিয়ে দেব, হবে টবে না কিছু তোর দ্বারা। বিরক্ত স্বরে ক্ষিতীশ বেশ জোরেই কথাগুলো বলল। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা দেখছিলাম এই লাইনটা নিচে শুধু দাগ দেবে। ওকে, এটা জাস্ট আমি আগেরটা বললাম যে কেন ক্ষিতীশ বকছিল। এবার আমরা 9 নম্বর পরিচ্ছেদে দেখব যে রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ, পারতেই হবে, পারতেই হবে, কোনো কথা শুনবো না। পায়ের কাছে পড়ে থাকা ঢিলটা তুলে সে কনির দিকে ছুঁড়ে মারল। পায়ে পড়ি খিদ্দা, আর আমি পারছি না, মাথা ফাটিয়ে দেবো তোর, মরে যা তুই, মরে যা। ক্ষিতীশ ঢিল খুঁজে পেল না। এধার ওধার তাকিয়ে মালির ঘরের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লগাটাকে দেখতে পেল। খিদ্দা আমি আর পারবো না। ক্ষিতীশ রেলিং টপকে ছুটে গিয়ে লগাটা আনলো। এরপর কি হলো? আচ্ছা, এরপর দেখো, মাথা ভেঙে দেবো, জল থেকে উঠবি তো মরে যাবি, এখনো 200 মিটার বাকি, এই লাইনটাতে দাগ দাও, এই লাইনটাতে দাগ দাও। তারপর হচ্ছে এখানে দরকার নেই, কোনি সাঁতরাচ্ছে পশ্চিম থেকে পূবের প্ল্যাটফর্মের দিকে, এটাতে দাগ দাও। কোন দিক থেকে কোন দিকে সাঁতরাচ্ছে সেইটা দরকার। এইবার দেখো এই লাইনে দেখো, তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস, ফাইট কোনি ফাইট, এই লাইনটায় দাগ দাও। ট্রেনিং করে নিজেকে বাড়াতে হবে কোনি, যন্ত্রণাকে তুই বল, দেখে নেব আমাকে কাঁদাতে পারিস কিনা, আমাকে ভয় দেখাতে পারিস কিনা, বলে যা কোনি, খিদ্দা তোমাকে খুন করব, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে। কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোলো তোর রাগে, তোল তোর রাগে। ঠিক আছে, এই লাইনটায় রাখবে তোমাকে পর্যন্ত, যন্ত্রণাকে তুই বল, এটা খিদ্দা বলছে কনিকে, মানে দুজনের মধ্যে কথোপকথন, এই লাইনটা। ঘন্টাখানেক আরামে হাত পা ছুড়িয়ে ওরা চ্যাম্পিয়ন বানাবার স্বপ্ন দেখে, এই লাইনটা। ট্রেনিং ট্রেনিং। আচ্ছা, এটা কনির লগ বুক, লগাটা যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসলো। এটা কনির লগবুক। প্রতি বেলা ট্রেনিং এ কাজের ও সময়ের হিসাব ছাড়াও খাওয়ার, ওজনের, নারীর স্পন্দনের, রক্তের হিমোগ্লোবিন স্তর পরীক্ষার, আয়রন এবং ভিটামিন ট্যাবলেটের তালিকাও এতে লেখা আছে। লগবুকে লিখতে লিখতে ক্ষিতীশ দেখলো কনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার যাচ্ছি বলে যায়, কাজ বলল না। ক্লাব থেকে কনি যায় ক্ষিতীশের বাড়ি, সেখানেই ওর খাওয়া। ঠিক 10টায় তাকে প্রজাপতি রোলার শাটারের তালা খুলতে হয়। দোকান ঝাঁট দিয়ে, কাউন্টার মুছে, কুঁজোয় জল তুলে তাকে ফরমাইশ খাটতে হয়, মানে দোকানে ওকে কাজে লাগিয়েছে। দুপুরে আবার আসে ভাত খেতে, তখন ঘন্টা দুয়েক ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে অ্যাপোলোয় যেতে হয়। আচ্ছা, সাঁতার থেকে আবার প্রজাপতিতে, দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে ফেরে। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা এবং ভাইদের কাছে। কনি মাইনে পায় 40 টাকা। তাহলে কনি কত টাকা মাইনে পায় সেটা দরকার, দাগ দাও। আচ্ছা, এবার হলো ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ, মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো। এই সময় খদ্দের আশায় লীলাবতী আর কিছুই বলল না। তো কেন বলল না? যে
লীলাবতী কেন রেগে গেছে? তার স্ত্রী কনির দেরি হয়ে গেছে যেতে। লীলাবতী নিজেই দোকান খুলেছে, পাশের ফটোগ্রাফি দোকানের ছেলেটি ভারী শাটারটা তুলে দিয়ে গেছে। লীলাবতী ওকে দেখেই রাস্তার দিকে আঙুল তুলে বলল, বেরিয়ে যাও, তোমায় আর দরকার নেই। তারপর সে, বৌদি একটু বাড়ি যাব। বিরাট একটা মোটা খাতার উপর ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়া স্বরে বলল, না। কনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তার সংসার বঞ্চিত হবে। এই জায়গায় তারপরে দেখা গেল যে কনি আর উঠতে পারেনি, সে তো যায়নি সাঁতারে, যা হয়। দুপুর প্রায় 1টা নাগাদ ক্ষিতীশ ছাঁট ভর্তি থলি নিয়ে কনিদের ঘরের দরজায় হাজির হলো। কনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠলো, কাল রাতের কনি কখন ঘুমিয়েছিল? কেন রোজ যেমন সময় ঘুমোয়? জড়সড় হয়ে কনির মা বলল, ঠিক বলছো। ক্ষিতীশ তীব্র দৃষ্টিতে তাকালো। আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন তাহলে? দেখো মেয়ে, আমার কাছে কিছু লুকোলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। ঠিক করে বলো কখন কনি ঘুমিয়েছে। না বাবা, আপনার কাছে মিছে বলবো না, কাল রাতে কনি যাত্রা শুনতে গেছে। দেখলে, রাত 1টা নাগাদ ফিরেছে, তাহলে যাত্রা শুনে কখন ফিরেছে? রাত 1টা নাগাদ। এই লাইনটাতে দাগ দাও। থলিটা এগিয়ে দিয়ে ক্ষিতীশ বলল, এগুলো কেটে রেখো আজই, কাল সকালে কনির হাত দিয়ে ক্লাবে পাঠিও। 5 টাকা কনির মার হাতে দিয়ে ফেরার আগে ক্ষিতীশ বিষণ্ণ স্বরে বলল, ছোট মেয়ে, ওর তো শখ হবেই, কিন্তু ওর ভালোর জন্যই তোমাকে কড়া হতে হবে। যে কোনো খেলা সাধনার জিনিস, সিদ্ধি লাভ করতে হলে সন্ন্যাসীর মতোই জীবন যাপন করতে হবে। বহু ছোটখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর। যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন এই ট্রেনিং এর সময় বিশ্রাম নষ্ট করে নেয়, এগুলো তোমায় বুঝতে হবে। এখানে আর তেমন কিছু নেই। বাড়ি ফিরে ক্ষিতীশ দেখলো লীলাবতী অপেক্ষা করছে, তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুবই সাধারণভাবে জিজ্ঞাসা করলো, কনি খেয়েছে? লীলাবতী কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ঝিমোয় শুধু, বসতে দিই না, দাঁড়িয়েই আজ ঘুমোচ্ছিল। আজ ওকে খুব খাটিয়েছি, তাতে আমার কি লাভ? 5,000 টাকা বাঁচিয়ে দিয়ে অন্য দিক থেকে সেটা নিয়ে নিচ্ছ। ওর খাওয়ার জন্য তো মাসে 50 টাকা দিচ্ছি। রোজ দুধ, ডিম, মধু, মাসে 50 টাকায় কি হয়? গেল এখানে। আচ্ছা, এবার দেখো, বলছে একটা পাতলা হাসি কনির মুখে ছাড়িয়ে গেল। আমায় কুমির দেখাবে বলেছিল, দেখাবো, চিড়িয়াখানায় তোকে নিয়ে যাব, ফিসফিস করে ক্ষিতীশ বলল, কুমির দেখবে? আরো অনেক জায়গায় আমরা যাব। কোন কোন জায়গার নাম দিয়েছে চিড়িয়াখানা ছাড়া? বেলুর মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর, অনেক অনেক জায়গা। তারপর তুই যাবি দিল্লি, মুম্বাই, মাদ্রাজ। তারপর যাবি আরো দূরে, টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। খিদ্দা আমাকে কষ্ট দেয় দাদা, আমি ঠিক মেডেল এনে দেবো তোমার। আচ্ছা, এই লাইনটা, হ্যাঁ, খিদ্দা আমাকে কষ্ট দেয় দাদা, আমি ঠিক মেডেল এনে দেবো তোমার। এই লাইনটা। তাহলে ওর দাদাটা মারা গেল, সেও কিসে মারা গেল? পান্ডু রোগ, মানে টিবি। সেটা কিন্তু খেয়াল রাখবে। ওর খাবার কি কি আছে সেইগুলো। রবিবার প্রজাপতি বন্ধ থাকে, সেদিন কোনি ট্রেনিং এও ছুটি। ক্ষিতীশের কাঁধে ঝুলছে থলি, তাতে আছে কাগজের মোড়কে রুটি, আলু ছেঁচকি, গুড়, সিদ্ধ ডিম আর কলা। খাবার কি কি খেত সেটাও। এখানে আর দরকার নেই। এখানে দেখো, বলছে কোনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানো টিচারের দিকে। ক্ষিতীশ দেখলো কোনি তাকে কিছু বলতেই তিনি কোনিকে আপাদমস্তক দেখে মুখ ফিরিয়ে কি একটা জবাব দিলেন। তাতেই তাইতে কোনি অপ্রতিভ হয়ে ফিরে এলো। অপ্রতিভ মানে, মানে ম্লান হয়ে গেল মুখটা আর কি। দিল না তো, কোনির মুখটা থমথমে, শুধু বলল, বড় লোকদের মেয়েদের স্কুল। তাই দিল না বুঝি? ক্ষিতীশ কৌতুকের সুরে বলল, বড় লোকরা গরিবদের ঘেন্না করে। ক্ষিতীশ এবার একটু অবাক হলো।
এইসব ধারণা এইটুকু কনির মাথায় ঢুকলো কি করে? তোকে কে বললো বড়লোকরা গরিবদের ঘেন্না করে? আমি জানি, দাদা আমায় বলেছিল টাকা থাকলেই সবাই খাতির করে। চল জল খেয়ে আসি, এখানে আর কোনো দরকার নেই, এখানে আর কিছু নেই। এখানে দেখো হিয়ার কথা জানতে পেরেছি। ক্ষিতীশ তাই বকুনি দেওয়ার বদলে বলেছিল, হিয়া তখন আমাকে কি বললো জানিস? বলল মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জ্বলে পুড়ে মরছে। এই লাইনটায় দাগ দাও, খেয়াল রেখো এটা। কনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, কিন্তু সে কিছুই বলেনি। হিয়াই যে কনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী এটা ক্ষিতীশ বুঝে গেছে। বালিগঞ্জ সুইমিং ক্লাবে 4 দিন সে গেছে নিছকই পরিচিতদের সঙ্গে দেখা করার ভান করে। হিয়ার ট্রেনিং সে দেখেছে। শুধু তাই নয়, পকেটে হাত ঢুকিয়ে লুকিয়ে স্টপ ওয়াচে হিয়ার পুরো দমে সাঁতারের সময় নিয়েছে। ক্ষিতীশের মনে হয়েছে হিয়ার প্রতি কনির হিংস্র আক্রোশটা ভোঁতা করে দেওয়াটা ঠিক হবে না। এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। এই লাইনটা, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়, এটা বুকের মধ্যে পুষে রাখুক। এই লাইনটা আচ্ছা, এবারে হলো 10 নম্বর। 10 নম্বরটা বলে দিই, 11, 12, 13, তাহলে নেক্সট দিনকে শেষ হয়ে যাবে। দুর্গাপুজোর আগেই ক্লাবগুলোর প্রতিযোগিতা একটার পর একটা হয়ে গেলে এসব তো দরকার নেই কোনো এখানে। বালিগঞ্জ ক্লাবে সে গেলেই প্রণবিন্দুর নির্দেশে হিয়া এমন ভাবে সাঁতার কাটে কিংবা জলে থেকে উঠে পড়ে যার ফলে ক্ষিতীশ ওর সময় নিতে পারে না। হিয়াও কোনো প্রতিযোগিতায় নামেনি, তাইতে ক্ষিতীশ কিছুটা ভাবনায় পড়ল। হিয়ার সময় এখন কত সেটা না জানা পর্যন্ত কনিকে সে বার করতে চায় না। এখন অনেকেই জেনে গেছে ক্ষিতীশ একজন সাঁতারু তৈরি করছে, তাইতে ক্ষিতীশ কিছুটা ভাবনায় পড়লো। প্রত্যেক ক্লাবের এমনকি স্টেট চ্যাম্পিয়নশিপের ভিক্টরি স্ট্যান্ডেও অমিয়া আর বেলাকে উঠতে দেখা গেল। এই লাইনটায় দাগ দাও, স্টেট চ্যাম্পিয়নশিপের ভিক্টরি স্ট্যান্ডেও অমিয়া আর বেলাকে উঠতে দেখা গেল। এইটা খবরের কাগজে একটা খবর দেখে ক্ষিতীশ কেটে রেখে দিল। বোম্বাইয়ের মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে রমা যোশী নামে একটি মেয়ে 100 মিটার ফ্রি স্টাইলে সময় করেছে 1 মিনিট 12 সেকেন্ডে। এই লাইনটায় দাগ দাও, বোম্বাইয়ের মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপ। এখানে প্রশ্ন আসে রমা যোশী কোন রাজ্য থেকে, মানে কোন রাজ্যের হয়ে কত মিটার ফ্রি স্টাইলে খেলেছিল, মানে সাঁতার কেটেছিল, আর তার সময় কত লেগেছিল, এই তিনটাই গুরুত্বপূর্ণ। ক্ষিতীশের পর কনির ট্রেনিং আরো কঠিন করে তুলল। অমিয়া মেয়েদের দলের অধিনায়িকা। বাংলার মেয়েরা একটি সোনা, একটি রূপো, দুটি ব্রোঞ্জ নিয়ে ফিরল। পুজোর পর বাংলা দল গেল দিল্লিতে। আচ্ছা, কোথায় হয়েছিল? সাঁতারে চ্যাম্পিয়নশিপটা দিল্লিতে। সোনাটা অমিয়ার 100 মিটার ব্যাক স্ট্রোকে। আচ্ছা, কিসে পেয়েছিল, কত মিটারে, সেটা দাগ দাও, এই লাইনে দাগ দাও। রমা যোশী একাই 6টি সোনা জিতলো, 4টি ব্যক্তিগত রেকর্ড করে। এই লাইনে দাগ দাও, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে এগুলো। কনিকে বাকি 3টে স্ট্রোকও ক্ষিতীশ ইতিমধ্যেই শিখিয়ে দিয়েছে। ফ্রি স্টাইল, বাটারফ্লাই, ব্যাক এবং ব্রেস্ট, এই 4 ধরনের স্ট্রোক মিলিয়ে কনি এখন দিনে 2 মাইল হাড় ভাঙা সাঁতার কাটে। এই 4টে দেখো, ফ্রি স্টাইল দাগ দিয়ে নাও, বাটারফ্লাই, ব্যাক এবং ব্রেস্ট, এই 4 ধরনের স্ট্রোক, অর্থাৎ সাঁতারের যে ইভেন্ট আছে 4টে সেটা। কতক্ষণ সাঁতার কাটে? 2 মাইল। কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে হয়েছে 50 কেজি। বছর ঘুরে নতুন বছর এলো। এবার এই লাইনে দাগ দাও, এটা ভেলো বলছে, খিদ্দা এবছর ওকে কম্পিটিশনে নামাবে তো? এই লাইনটায় দাগ দাও। ক্ষিতীশ তখন কনির দুটো পায়ের গোছ বাঁধছিল রবারের দড়ি দিয়ে।
পা বাঁধা অবস্থায় শুধুমাত্র হাতের পাড়িতে ওকে পুল করতে হবে। ক্ষিতীশ অন্য মনস্কের মতো বলল, সিজন শুরু হয়ে গেছে, সিজন কি তোমার জন্য বসে থাকবে নাকি? কর্পোরেশন তো অনেকদিন কমল দিঘিতে জল ছেড়েছে, হুঁশ নেই? ক্ষিতীশ হাত তুলে রয়েছে, কোনি স্টার্টিং পজিশন। আচ্ছা, এইটাই দেখো, অমিয়া ও বেলা জুপিটারে আবার চলে এসেছে। তো সে খবর রাখো কি, ওদের ট্রেনিং চার্ট তৈরি করছে হরিচরণ। এই জায়গাটা, আচ্ছা, যার ওই টাইম নিচ্ছিল সেটা তো হিয়া ছিল। তাহলে এবার ওকে জুপিটারে চ্যাম্পিয়নশিপে নামিয়ে অমিয়াকে মার খাওয়াও। মনে আছে কি বলে অপমান করেছিল? জলে কোনির দিকে চোখ রেখে ক্ষিতীশ জবাব দিতে ভুলে গেল। ভেলো ধড়মড়িয়ে বলল, যা বলতে এসেছিলুম সেটাই বলা হয়নি। ওটাই দাগ দাও। এই যে, তাহলে এবার ওকে জুপিটারের চ্যাম্পিয়নশিপে নামিয়ে অমিয়াকে মার খাওয়াও, এইটা। আচ্ছা, দিল্লিতে দেখলুম বোম্বাইয়ের রমা যোশী। তাহলে রমা যোশী কোথা থেকে আসছে? মহারাষ্ট্র, মানে বোম্বাই। ও একাই যে তোমার কি বলে সোনা জিতেছিল 6টা ইভেন্টে, সেটা মনে রাখবে। তোমার এই গঙ্গা থেকে পুরনো মেয়েটা কেমন টাইম করছে। বধু চাটুর্যের নসির ডিবেটা রেলিং এ ঠুকে ঢাকনিটা খুলতে খুলতে বলল, ডন ফ্রেজারের টাইম ধরে ফেলেছে। তখন বলছে আরেকটু বাকি আছে, কাল পরশুই ধরে ফেলবে। ক্ষিতীশের চোখ জোড়া মিটমিট করে উঠল। কোনি তখন কিকিং বোর্ড ধরে স্প্রিন্ট করে যাচ্ছে। তখন বলছে যে, ঠাট্টা করলে আমার সঙ্গে? বধু চাটুর্যে বলছে। এখানে আর দরকার নেই কিছু। কোনিকে এবার তো নামিয়ে জানতে হয় বেঙ্গল চ্যাম্পিয়নের থেকে কত পিছনে রয়েছে। এইটা বলছে। তারপরে ক্ষিতীশ বলছে, কোনি যদি অমিয়াকে না হারায় তাহলে বিরাট একটা অপূর্ণতা ক্ষিতীশের জীবনে যেন রয়ে যাবে, চিরকাল যেন তাকে অতৃপ্ত থেকে যেতে হবে। এই লাইনটাতে দাগ দেবে। এখানে বধু চাটুর্যের আর কিছু দরকার নেই এসব। এইটা লিখবে, ক্ষিতীশ একদিন কাগজে বড় অক্ষরে লাল কালিতে 70 লিখে ক্লাবের বারান্দায় দেয়ালে সেঁটে দিল। কৌতূহলী প্রশ্নের উত্তরে সে হেসে বলল, অত বছর আমায় বাঁচতে হবে কিনা সেটা যাতে মনে থাকে, তাই চোখের সামনে রাখলাম রোজ দেখার জন্য। কেন এটা লিখে রেখেছিল সেটাও বলল। আসলে ওটা হচ্ছে 70 সেকেন্ড, বছর নয়। সময়টা কোনির চোখে প্রতিদিন ভাসিয়ে রাখার জন্য শুধু ক্লাবেই নয়, বাড়িতেও দেওয়ালে লিখে রেখেছে। রমা যোশী এখন লক্ষ্যের পাত্রী। 1 মিনিট 10 সেকেন্ডে কোনিকে এই বছরই সাঁতরাতে হবে। 1 মিনিট 10 সেকেন্ড, মানে ওই রমা যোশীকে লক্ষ্য করে হচ্ছে এটা। বলছে, খিদ্দা অমিয়াদের রেকর্ড কবে ভাঙবো? ঘড়িটা কানে লাগিয়ে কোনি হঠাৎ প্রশ্ন করলো। ক্ষিতি শেষে বলল, কেন? আজ দোকানে এসেছিল ব্লাউজ করাতে, আমাকে সকলের সামনে বলল, তুই এখানে ঝিয়ের কাজ করিস? জানো খিদ্দা, আমার খুব লজ্জা করলো। আমার হাতের লেখাটা এত খারাপ, নইলে খাতায় মাপ লেখার কাজ করতে পারতুম। তুমি বৌদিকে একটু বলবে? আমি রোজ তাহলে হাতের লেখার প্র্যাকটিস করব। বলবো, ক্ষিতীশ মৃদু স্বরে বলল। লজ্জা কখনো পুরোটো জিততে পারবি না। ঠিক আছে, এই লাইনটাই, লজ্জা কখনো পুরোটো জিততে পারবি না। কাউন্টারের ওধারে বসলে খানিকটা জেতা হবে, ক্ষমতা দিয়ে জিততে হয়। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, যখন তোর ক্ষমতা খানিকটা বাড়াতে পারবি। শুধু তোর কেন, তখন আমারও মান তাতে বাড়বে, মানুষের মান বাড়বে। এই লাইনটা, এই প্যারাটাতে লাগবে। আচ্ছা,
এখানে তো আর সেরকম কিছু দেখছি না। আচ্ছা, এই অবধি তাহলে থাকলো, 10 নম্বরটা অবধি। দাঁড়াও, 10 নম্বরে একবার দেখে নি। আচ্ছা, এইটা দেখো, জুপিটারেরই পাবলিসিটি হবে, ওদের ইজ্জত একটুও তাতে কমবে না, এই লাইনটায় দাগ দাও। তুই কি নিশ্চিত যে কোনিয়া এখন অমিয়াকে হারাতে পারবে? এটা দরকার নেই। এগুলো মানে আর কি, এগুলো কথোপকথন, এগুলো ঠিক আছে, এগুলো আর দরকার নেই, এখানে কিছু দরকার নেই। তাহলে আমি 10 নম্বর অবধি না আমি পুরোটাই দিয়ে দেবো। আর আমি নেক্সট পড়াবো হচ্ছে সোমবার দিন, আর সোমবারের আগে যদি পড়াই সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, আদারওয়াইজ সোমবার দিনকে পড়াবো নেক্সট। আর তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ লাইন, আমাদের 3টে আর প্যারা আছে, নইলে কোনিটা নেক্সট দিন শেষ হয়ে যাবে। তারপর আমরা প্রফেসর শঙ্কুটা ধরবো, ঠিক আছে? আর কোনির যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে লেখা, সেই লাইনগুলো দিয়ে দিচ্ছি। কারোর কিছু আর বলার আছে? আদারওয়াইজ আজকে কমপ্লিট।